Today I will start second lecture of estimating and costing, and today I will describe different types of estimate. So this is Tanmoy Ghosh and you are watching my channel Tree Study. So there are mainly 10 types of estimates are used. Preliminary or approximate or rough estimate or abstract estimate, print area estimate, cubic rate or cubical rate estimate, quantity estimate or quantity survey, detail or item rate estimate, revised estimate, supplementary estimate, revised and supplementary estimate, a complete estimate and annual maintenance or repair estimate. দেখো এখানে এই যে আমি 10টা যে টাইপস অফ এস্টিমেট যে বললাম, এখানে দেখো এই যে ডিটেল অর আইটেম রেট এস্টিমেট, একমাত্র এটাই শুধু ডিটেল বা আইটেম রেট এস্টিমেট এটা একটা, আর বাকি যে 9টা টাইপ আছে, ঠিক আছে, এগুলো কিন্তু সব রাফ এস্টিমেট বা অ্যাবস্ট্রাক্ট এস্টিমেট। এবার তোমাদের মনে কোশ্চেন একটা আসতেই পারে যে আমরা তাহলে রাফ এস্টিমেট করবো কেন, ঠিক আছে, ডিটেল এস্টিমেট করলেই তো হয়ে যেত। এবার দেখো কেন আমরা রাফ এস্টিমেট করব সেটা তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো তোমার কাছে কিছু একটা জায়গা আছে, কিছু পরিমাণ, ঠিক আছে, ধরো এক কাঠাই জায়গা আছে, তুমি ভাবলে একটা আমি দোকান করব। তো তার মধ্যে তুমি ভাবলে মনে মনে যে দোকানটা এক কাঠা জায়গার মধ্যে আমি 2টো রুম করব, আর কিছুটা আমার ওপেন স্পেস থাকবে, মানে সেখানে গ্যারেজ টাইজ করবে। তো 2টো রুম করলে রুমের ডাইমেনশন মনে মনে ঠিক করলে যে এত বাই এত বা এত বাই এত করব, ঠিক আছে, এই ব্যাপারগুলো তো মনে মনে যেটা এস্টিমেট করলে সেটাই রাফ এস্টিমেট, বুঝতে পারছো? তো আর একটা আমি এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো তোমার কাছে 100 টাকা আছে, ঠিক আছে, তুমি একটা শার্ট বা প্যান্ট কিনতে দোকানে গেলে। তো তুমি আগে তো মোটামুটি একটা আইডিয়া করবে যে আমি 100-র নিচে, মানে 100 টাকার নিচের রেঞ্জে আমি জিনিস কিনবো, কারণ আমার কাছে 100 টাকা আছে, বুঝতে পারলে? তো তুমি নিশ্চয়ই হাই রেঞ্জে কোনো কিছু জিনিস কিনবে না 100 টাকার যেটা উপরে। তো এই যে ব্যাপারটা যদি আমি সিভিল ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউতে বলি, তো আমরা যখন একটা বিল্ডিং কনস্ট্রাক্ট করব তার আগে তো নিজেদের একটা মনে একটা মোটামুটি আইডিয়া নিতে হয় যে আমার হাতে এত টাকা আছে, আমি এইভাবে এটা করতে পারি, ঠিক আছে। বেশি টাকা যদি না থাকে তাহলে তো আমি সেই জিনিসটা করতে পারবো না যেটা ভাবছো। সেই ব্যাপারটাই বা রাফ এস্টিমেট কেন করি যদি আরেকটু ডিটেলসে বলি। রাফ এস্টিমেট এমন একটা জিনিস যে তোমরা যখন বিল্ডিং বা কনস্ট্রাকশন একটা শুরু করছো, তার যে অ্যামাউন্ট কতটা হতে পারে, তো তার একটা প্ল্যানটা স্যাংশন করার জন্য একটা এস্টিমেট লাগবে, তার জন্য রাফ এস্টিমেট লাগে। বা তোমরা যে টেন্ডার কল করবে বড় প্রজেক্ট হলে, সেই ব্যাপারগুলো তোমাদের রাফ এস্টিমেট করতে হবে, সেখান থেকে ব্যাপারগুলো হয়। এবার এই যে ডিটেলস, এটা আমি পরের স্লাইডে যখন বলবো বুঝতে পারবে, তো দেখতে থাকো। তো ব্যাপারটা তাহলে ক্লিয়ার হওয়ার আশা করি। ইন মাই নেক্সট স্লাইড আই উইল ডেসক্রাইব দিস 10 types of estimate. At first, all the 10 types of estimate I describe in English, and then for your better understanding, I will explain this in Bengali. So at first, what is preliminary estimate or approximate estimate or rough estimate or abstract estimate? So first point, estimation of cost before construction from plans or architectural drawings of the project scheme when even detail or structural design has not been carried out is called rough estimate. Next, these estimates are used for obtaining administrative approval from the concerning authorities. Sometimes on the basis of rough cost estimates, a proposal may be dropped altogether. Next point, it is prepared to decide the financial policy matter. Next, it is prepared on basis of practical knowledge and cost of similar works. And last point, some of the methods they can be useful for such estimates are investment per annual capacity turnover and capital ratio. So for your better understanding, one example I will give in Bengali. তো দেখো তোমরা কিন্তু ছোটো মোটো এস্টিমেট সবাই করে থাকো। তো এখানে প্রিলিমিনারি অর অ্যাপ্রক্সিমেট অর রাফ অর অ্যাবস্ট্রাক্ট এস্টিমেট ব্যাপারটা কি দেখো। ধরো তোমরা 20 জন বন্ধু মিলে পিকনিক করবে। তো পিকনিকে কি হবে, আইটেম থাকবে মাংস আর ভাত। এবার 20 জন বন্ধু মোটামুটি ধরো কত পরিমাণ চাল কিনবে একটা রাফ এস্টিমেট আমাদের করতে হবে, আর কতটা মাংস লাগবে। তো ধরো 20 জনের জন্য আমাদের 4 কেজি চাল লাগবে আর মাংস লাগবে 5 কেজি, ঠিক আছে, এটা একটা রাফ এস্টিমেট, বোঝা গেল? এটাই হচ্ছে নর্মালি তোমরা যে করে থাকো। এবার এটা যদি টেকনিক্যাল টার্মে বা সিভিল ইঞ্জিনিয়ারিং যে পয়েন্ট অফ ভিউতে আমরা প্রথমে যে এস্টিমেটটা করে থাকি, ঠিক আছে, সেটা হচ্ছে রাফ এস্টিমেট। ক্লিয়ার? নেক্সট, প্লেন এরিয়া এস্টিমেট।
This is prepared on the basis of plinth area of the building multiplied by plinth area rate prevalent in the region. Next point, plinth area rates are fixed from the cost of similar buildings constructed in the locality having similar finishings and amenities. Next point, the cost of construction is determined by multiplying plinth area with plinth area rate. The area is obtained by multiplying length and breadth, that is outer dimensions of the building. In fixing the plinth area rate, careful observation and necessary inquiries are made in respect of quality and quantity aspect of materials and labor, types of foundation, height of building, roof, woodwork, number of stories, etc. তো প্রথমে আমরা জেনে নেব প্লিন্থ এরিয়া ব্যাপারটা কি। দেখো, ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তোমাদের কাছে কিছু পরিমাণ জায়গা আছে, ঠিক আছে, ধরো এটা তোমাদের জায়গা। এবার তোমরা একটা প্ল্যান করলে, মানে রাফ এস্টিমেট একটা করলে যে আমরা একটা মেডিসিনের শপ খুলবো, মানে ওষুধের দোকান একটা করব। তো তার জন্য দেখো আমাদের কি করব, একটা দোকান করতে হবে। তোমরা ভাবলে যে আমরা দুটো রুম করব, ঠিক আছে, দুটো রুম এখানে আমি দেখাচ্ছি। দেখো, ধরো এটা দুটো রুম, ঠিক আছে, বোঝা যাচ্ছে। আর কি বললে, এই যে জায়গাটা এক্সেস যে জায়গাটা পড়ে আছে, এটা ভাবলে ওপেন টু স্কাই, মানে এটা খোলা থাকবে, এটা গ্যারেজ বা কোনো পেশেন্ট এসে এখানে দাঁড়াবে বা, ঠিক আছে, তো গ্যারেজ হিসাবে থাকবে। তো এখানটা কোনো তোমরা কি করলে, কোনো বিল্ড করলে না, কিছু ফাঁকাই রয়ে গেল। যাই হোক, তো প্লিন্থ এরিয়া ব্যাপারটা কি, ধরো এটা আমাদের ওয়াল, আউটার ওয়াল, ঠিক আছে। তো প্লিন্থ এরিয়া মানে টোটাল কভার এরিয়া, মানে কি এইখান থেকে এখান পর্যন্ত, ঠিক আছে, বোঝা যাচ্ছে। এটা যদি লেন্থ হয় এল, এটা আউটার টু আউটার। প্লিন্থ এরিয়া সবসময় হবে আউটার টু আউটার বিল্ট আপ এরিয়া বা কভার এরিয়া, ঠিক আছে। যেটুকু এরিয়া তোমরা বিল্ড করবে বা কভার করবে, তার মানে এই পোর্শনটা হলো আমাদের প্লিন্থ এরিয়া। বোঝা গেল প্লিন্থ এরিয়া ব্যাপারটা কি। এটা কিন্তু প্লিন্থ এরিয়া নয়, ঠিক আছে, ওপেন টু স্কাই যেটা আছে সেটা কিন্তু প্লিন্থ এরিয়া নয়। আর একটা জিনিস মনে রাখবে, প্লিন্থ এরিয়া সবসময় দুটো ডাইমেনশন হয়, একটা হচ্ছে লেন্থ আর একটা ব্রেথ বা উইথ। দেখো এখানে দেওয়া আছে দুটো ডাইমেনশন নিয়ে কাজ করবে, একটা হচ্ছে লেন্থ আর একটা ব্রেথ বা উইথ। ক্লিয়ার? তো প্লিন্থ এরিয়ার মধ্যে দুটো ডাইমেনশন থাকবে। এবার আমরা এরিয়া যখন ডিটারমাইন করে ফেলবো, তখন আমরা কি করব, রেট, ঠিক আছে, মাল্টিপ্লাই করব বিল্ডিং যে এরিয়াটা প্লিন্থ এরিয়া, তাকে মাল্টিপ্লাই করব কার সাথে, প্লিন্থ এরিয়া রেটের সাথে। তোমরা যে লোকালিটির মধ্যে থাকবে সেই লোকালিটিতে যত প্লিন্থ এরিয়া রেট চলবে, মানে তার রেসপেক্টে মাল্টিপ্লাই করে এরিয়াটা, তাহলে আমরা প্লিন্থ এরিয়া এস্টিমেট করতে পারবো। ক্লিয়ার? তো নেক্সট কি আছে দেখি, কিউবিক্যাল রেট অর cubic rate estimate. This estimate is worked out on the basis of the cubical contents of proposed building to be constructed and then applying to it the rate per cubic meter. Second point, these cubic content rates are deduced from the cost of similar buildings constructed in the same locality. Third point, this method is generally used for multi-storied building, and it is more accurate than the plinth area method. Next point, the cost of a structure is calculated approximately as the total cubical content, that is volume of building, multiplied by local cubic rate. And last point, the volume of building is obtained by length, breadth, depth or height. The length and breadth are measured out to out of walls excluding the plinth offset. ঠিক আছে, এটা আশা করি বাংলায় বোঝানোর দরকার নেই, তবু দেখো বলে রাখছি। এখানে যে পয়েন্টগুলো আছে দেখো কি বলছে, এটা হচ্ছে মাল্টি স্টোরি যে বিল্ডিং তার পক্ষে প্রযোজ্য, ঠিক আছে, কিউবিক্যাল রেটটা। আর এটা কি হচ্ছে, প্লিন্থ এরিয়ার থেকে অ্যাকিউরেট, মোর অ্যাকিউরেট, ঠিক আছে। প্লিন্থ এরিয়া এস্টিমেটের থেকে মোর অ্যাকিউরেট হচ্ছে কিউবিক্যাল রেট, ঠিক আছে। এর মধ্যে কি কি থাকে, লেন্থ, ব্রেথ আর ডেপথ, মানে তিনটে আমাদের ডাইমেনশন নিয়ে আমরা কাজ করি, লেন্থ, ব্রেথ বা উইথ, ডেপথ বা হাইট, ঠিক আছে। মানে আমরা ভলিউম মেজার করি, ঠিক আছে। দেখো এখানে লেখা আছে ভলিউম অফ দ্য বিল্ডিং, ভলিউম মেজার করি। তারপর কি হয়, যে ভলিউমটাকে মাল্টিপ্লাই করি, ঠিক আছে, করে যে লোকাল কিউবিক্যাল রেট যেটা চলছে তার সাথে মাল্টিপ্লাই করলে আমরা কিউবিক্যাল রেট অর কিউবিক রেট এস্টিমেট পাবো, ঠিক আছে, বোঝা গেল। আর এটা আর একটা পয়েন্ট আছে, দেখো এটা আউট টু আউট ওয়াল, সবসময় আউটার টু আউটার ওয়াল আমরা ডাইমেনশন করবো, ঠিক আছে, মানে মেজার করবো, ঠিক আছে।
এক্সক্লুডিং দ্য প্লিন্থ অফসেট, যে প্লিন্থ অফসেটগুলো থাকে সেগুলো আমরা বাদ দেবো, ঠিক আছে, ডিডাক্ট করবো। নেক্সট দেখো কোয়ান্টিটি এস্টিমেট অর কোয়ান্টিটি সার্ভে। দিস ইজ কমপ্লিট এস্টিমেট অর লিস্ট অফ কোয়ান্টিটিস ফর অল আইটেমস অফ ওয়ার্ক required to complete the concerned project. Second point, the quantity of each individual items of work is worked out from respective dimensions on the drawing of the structure to find the cost of an item in quantity is multiplied by the rate per unit from that item. Third point, the purpose of the bill quantity, that is to provide a complete list of quantities necessary for the completion of any engineering project and when price given to the estimated cost of the project. এবার এই যে কোয়ান্টিটি এস্টিমেট, এটা যদি আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, দেখো এটা আর কিছুই নয়, আমাদের যে প্ল্যান থাকবে, ঠিক আছে, ধরো আমাদের একটা প্ল্যান আমাদের প্রোভাইড করবে, তার রেসপেক্টে তো আমরা এস্টিমেট করবো, না হলে তো আমরা এস্টিমেট করতে পারবো না। যে প্ল্যানটা থাকবে সেই প্ল্যানে আমরা কি করব, কতটা ওয়াল আছে, মানে ওয়ালের লেন্থ আমরা মেজার করব, ঠিক আছে, সেই ওয়ালের লেন্থ আমরা মেজার করার পর আমরা কি করব, টোটাল কোয়ান্টিটি পাবো, কোয়ান্টিটিটাকে আমরা রেট দিয়ে মাল্টিপ্লাই করব, ঠিক আছে, তাহলে আমরা কোয়ান্টিটি এস্টিমেট অর কোয়ান্টিটি সার্ভে যে ব্যাপারটা সেটা পাবো, ঠিক আছে। এখানে এটাও কিন্তু অ্যাপ্রক্সিমেট একটা এস্টিমেট। নেক্সট হচ্ছে ডিটেল অর আইটেম রেট এস্টিমেট। একমাত্র এই ফিফথ যে পয়েন্টটা আছে ডিটেল, মানে এটা আমরা ডিটেলসে করবো, ঠিক আছে, এটাই হচ্ছে ডিটেল অর আইটেম রেট এস্টিমেট। বাকিগুলো যে বাকি 9টা যে এস্টিমেট তোমরা দেখলে টাইপ, সেগুলো কিন্তু সব হচ্ছে অ্যাপ্রক্সিমেট অর প্রিলিমিনারি এস্টিমেট, ঠিক আছে। তো এই পয়েন্টগুলো আগে দেখে নিই, তারপর তোমাদের বাংলায় এক্সপ্লেন করবো। দিস এস্টিমেট ইজ অ্যান অ্যাকিউরেট অ্যান্ড ইজ বেসড অন দ্য প্ল্যান and sanction of the building, ঠিক আছে। Second point, the quantity of items under each subhead of work are calculated from the dimensions taken from drawing and then total cost is worked out in a form called abstract of cost. Next, this include the detailed particulars for the quantities, rate and cost of all the items involved for satisfactory completion of a project. Next, quantities of all items of work are calculated from their respective dimension on the drawing on a measurement sheet. Multiplying these quantities by their respective rate is separate sheet. The cost of all items of work are worked out individually and then summarized. So দেখো ডিটেল এস্টিমেট ব্যাপারটা কি, দেখো আমি তোমাদের সেই ছোট্ট এক্সাম্পলটা দিয়ে বোঝাচ্ছি। প্রথমে যে এক্সাম্পলটা দিয়েছিলাম, তোমরা ধরো যে ফিস্ট করছো, ঠিক আছে, তোমরা 20 জন বন্ধু মিলে ফিস্টটা করবে। তো আইটেম কি হবে, খাওয়ার আইটেম থাকবে ভাত আর কি মাংস, ঠিক আছে, সেটা চিকেন হতে পারে, আমি এখানে চিকেনই ধরছি, ঠিক আছে। তো ফিস্টে তোমরা কি করলে, মানে রাফ এস্টিমেট একটা করেছিলে যে 5 কেজি মাংস লাগবে আর 4 কেজি চাল লাগবে, ঠিক আছে। এবার ধরো 5 কেজি মাংস, ঠিক আছে, 5 কেজি মাংস এখন রেট কত চলছে, ধরো আমি সাপোজ ধরলাম 200, ঠিক আছে, 5 কেজি মাংস লাগবে, সেটা 200 টাকা রেট চলছে, ঠিক আছে, তার মানে 1000 টাকা। আর ধরো 4 কেজি চাল লাগবে 20 জনের বন্ধু, ঠিক আছে, তো 4 কেজি চাল যেটা আছে সেটা ধরো 50 টাকা কেজি আমি ধরলাম, ঠিক আছে। তাহলে টোটাল কত হচ্ছে বলো, টোটাল হচ্ছে তাহলে 1200 টাকা। তো এই যে ব্যাপারটা যে ডিটেলসে তোমরা করলে, মানে কি হলো, যে 5 কেজি মাংস যেটা লাগছে তার আমরা কস্টটা কত সেটা ধরলাম, ধরে যে 1200 টাকা আমাদের এস্টিমেট হলো, সেই ব্যাপারটাই হচ্ছে ডিটেল এস্টিমেট অর আইটেম রেট এস্টিমেট, ঠিক আছে। তো বোঝা গেল, এইটাই আমরা যদি সিভিল ইঞ্জিনিয়ারিং টার্মে যদি দেখি, ধরো আমি কথা বলছি, তোমরা যে প্রথমে তো ফাউন্ডেশন করবে, মানে ভিত খুঁড়বে, ভিত খোঁড়ার জন্য মাটি আমাদের কাটতে হবে, তো তার জন্য কত এস্টিমেট, কত টাকা খরচা, ঠিক আছে, তারপর তোমরা সোলিং করবে ফাউন্ডেশনের জন্য, তারপর কংক্রিটিং করবে, তারপর তোমাদের সুপারস্ট্রাকচারের জন্য ইটের ব্রিক ওয়ার্ক করবে, ঠিক আছে। এই যে ব্যাপারগুলো যে পরপর আসবো আমরা পরের লেকচারে, বুঝতে পারবে। তো এই যে কস্টগুলো যে ডিটেলসে আমরা করব, সেই এস্টিমেট হচ্ছে ডিটেল অর আইটেম রেট এস্টিমেট, মানে এই এস্টিমেটটা নিয়েই আমরা কাজ করবো বেশি, ঠিক আছে। তো নেক্সট পয়েন্ট কি আছে দেখি, দেখো তো এখানে দেখো ডিটেল এস্টিমেট ইজ অ্যাকম্প্যানিড বাই কিছু এখানে টার্মস আছে, কি রিপোর্ট, ফার্স্ট রিপোর্ট, স্পেসিফিকেশান, ডিটেল ড্রয়িং শোয়িং প্ল্যান্স, ডিজাইন ডেটা অ্যান্ড ক্যালকুলেশন, বেসিস অফ রেটস অ্যাডপ্টেড ইন দ্য এস্টিমেট। এই যে পয়েন্টগুলো, এটা ডিটেল এস্টিমেট বা আইটেম রেট এস্টিমেটের মধ্যে লাগবে, ঠিক আছে। এই পয়েন্টগুলো, এগুলো যখন আমরা করবো একদম ডিটেল এস্টিমেট যখন একদম ডেসক্রাইব করবো, তখন আমি তোমাদের পুরো ব্রিফলি এটা একদম বুঝিয়ে দেবো, ঠিক আছে, কি ব্যাপার না ব্যাপার।
এখন মোটামুটি শর্ট নোটসের জন্য পড়ে রাখো, ঠিক আছে? সো নেক্সট এস্টিমেট, রিভাইস এস্টিমেট। সো হোয়াট ইজ রিভাইস এস্টিমেট? This is prepared under any one of the following circumstances. First, when the original estimate is exceed more than 5%. Second, when the expenditure on a work exceed more than 10% of the administrative approval for work more than 5 lakhs. And last, when there are material deviations from the original proposal. মানে কি এই তিনটে পয়েন্ট যদি তোমাদের এক্সপ্লেন করি, দেখো বাংলায়, ধরো তোমরা একটা এস্টিমেট দিয়েছো কোনো কাজের 100 টাকা, ঠিক আছে? সেই এস্টিমেট কস্ট এখন কোনো কারণে বেড়ে গেল, কাজ করতে করতে দেখলে, তো এস্টিমেট তো অনেক দিন আগে করা হয়, ধরো 1 বছর আগে হয়েছে, এখন কাজ করতে টাকাটা বেড়ে গেল, তো ধরো আমি কথার কথা বলছি 106 টাকা, তার মানে কি 5% ইনক্রিজ হলো, তখন আমরা রিভাইস এস্টিমেট করব, ঠিক আছে? নেক্সট, যদি ধরো কোনো মেটেরিয়ালের দাম 100 টাকা থাকে, সেই মেটেরিয়ালের দাম এখন সেটা ইনক্রিজ হয়ে 110 টাকা হলো, ঠিক আছে? তাহলে কি 10% ইনক্রিজ হলো, তখন আমরা রিভাইস এস্টিমেট করব। আর ধরো মেশিনারি তো জানো ব্যাপারটা, ধরো তোমাদের ড্রয়িংয়ে আছে তোমাদের ব্রিক মেশিনারি করতে হবে, ঠিক আছে? তো তোমরা কি করলে না, তোমরা বললে ব্রিক মেশিনারি আমরা স্টোন মেশিনারি করব, ঠিক আছে? তার মানে কি হলো, ব্রিকের যা দাম স্টোনের দাম এক হবে না, তো তার জন্য কি হলো, আমাদের এই এস্টিমেটেড কস্টের ওপর ডিফারেন্স হবে, তো সেই জন্য সেই কন্ডিশন যখন অকার হবে তখন আমরা রিভাইস এস্টিমেট করব, ঠিক আছে? তাহলে 3টে পয়েন্ট বোঝা গেল। নেক্সট কি আছে দেখি, সাপ্লিমেন্টারি এস্টিমেট। দিস ইজ আ ফ্রেশ ডিটেল এস্টিমেট of the additional work in addition to the original one and is prepared when additional work is required to supplement the original work. Second point, execution of such work required drawing up an approval of supplementary estimate, and the exercise is essential similar to that of drawing up the estimate for the main work. It is naturally expected that the cost of additional work will be much smaller than the main work. Next point, in case where a substantial section of a project is abandoned or where material deviations from the original proposals are expected to result in substantial savings, the estimate is revised by the department and intimated to engineer in charge for execution of work. Next point, but in case where the savings is due to a material deviation of structural nature from the design originally approved, supplement estimate is prepared for a revised technical sanction. Next point, the method of preparation of supplementary estimate is the same as that of detailed estimate, and it should be accompanied by full report of the circumstances which render it necessary. এবার দেখো, হয়তো বোরিং লাগছে তোমাদের, এতগুলো পয়েন্ট আছে, কিন্তু পয়েন্টগুলো জানতে হবে তোমাদের, শর্ট নোটস যখন দেবে তখন কিন্তু লিখতে হবে। ধরো আমি তোমাদের শর্টে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি সাপ্লিমেন্টারি এস্টিমেট ব্যাপারটা কি। ধরো কথার কথা বলছি, তোমরা একটা ঘর করছো, মানে তোমরা বাড়ি করছো, ঠিক আছে? তাতে কি আছে, তোমরা করলে কি একটা বেডরুম আছে, মানে একটা রুম আছে, আর একটা ড্রয়িং রুম আছে, ঠিক আছে? শুধু এই দুটো রুম নিয়ে তোমাদের কাজ হচ্ছে, মানে দুটো কনস্ট্রাক্ট করছো, একটা রুম একটা ড্রয়িং রুম, ঠিক আছে? এবার পরে তোমরা ভাবলে যে একটা রুম আর ড্রয়িং রুম আছে, আমরা কি করবো, একটা এখানে বাথরুম করব, ঠিক আছে? তো আমি একটা এক্সটেন্ড করলাম, এখানে বাথরুম করব, পরে ভাবলাম যে না একটা বাথরুম দরকার। এবার তোমরা ভেবেছিলে যে ড্রয়িং রুমের একদিকেই আমরা কিচেন হিসাবে কাজ করে নেবো, ঠিক আছে? একদিকে আমরা কিচেন করব, কিন্তু এখন ভাবলে না, আমরা ড্রয়িং রুমটা ড্রয়িং রুমে রাখবো, আমি কিচেন রুম আরও এক্সটেন্ড করবো একটা, ঠিক আছে? একটা রুম করব, তার জন্য কিচেন, সেটা কিচেনের জন্য, ঠিক আছে? তো তাহলে কি হলো, প্রথমে তোমরা এস্টিমেট করেছিলে রুম আর ড্রয়িং রুমের জন্য, ঠিক আছে? তারপর কি হলো, এখানে বাথরুম আর কিচেন অ্যাড হলো, তার মানে কি এস্টিমেটেড কস্ট কি এক থাকবে? নিশ্চয়ই বাড়বে। তো এই রকম কোনো যদি মানে কোনো কিছু সিচুয়েশন আসে বা কোনো মেটেরিয়ালের কোনো ব্যাপার থাকে, মেটেরিয়াল ডেভিয়েশনে, তখন আমরা সাপ্লিমেন্টারি এস্টিমেট করব। ক্লিয়ার? তো নেক্সট কি আছে দেখো, তো এখানে ডিফারেন্স আছে, ডিফারেন্স বিটুইন রিভাইসড অ্যান্ড সাপ্লিমেন্টারি এস্টিমেট। তো রিভাইস এস্টিমেট ডেফিনেশন তো বুঝতে পারলে, সাপ্লিমেন্টারি এস্টিমেট সেটাও বুঝতে পারলে। তো 3টে পয়েন্ট আছে, একটু দেখে নিই, আমি শুধু রিড আউট করে দিচ্ছি। এখানে দেখো, দিস ইজ রিকোয়ার্ড হোয়েন দ্য স্যাংশন অ্যামাউন্ট ইজ এক্সিড ডিউ টু চেঞ্জ অফ রেটস অর অ্যাডিশন অফ ওয়ার্ক ফেয়ারলি ডিপেন্ডেন্ট অন দ্য ওয়ার্ক অ্যাট ফার্স্ট স্যাংশন। সো এ রিভাইস এস্টিমেট ইজ ডিউ টু মেটেরিয়াল ডেভিয়েশন ফ্রম দ্য অরিজিনাল প্রপোজাল, ঠিক আছে? তো ফার্স্ট পয়েন্ট অফ সাপ্লিমেন্টারি এস্টিমেট, this is required due to supplementary works
which are fairly independent of the work at first sanction. So supplementary estimate is due to material deviation of a structural nature from the design originally approved. Second point of revised estimate, it is accompanied with a comparative statement abstract from showing the probable variation of quantity, rate and amount against each item of work involved in project. Second point of supplementary estimate, no comparative abstract form is required. This is an estimate for additional work only. ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে? Third point, revised estimate is required due to change of rate or quantity of material. So no addition or revisions of drawing is necessary. ঠিক আছে, এখানে কোনো ড্রয়িং এর নেসেসারি নেই, মানে জাস্ট এখানে কি হচ্ছে, রিভাইজ এস্টিমেট বুঝতে যে তোমাদের এস্টিমেটেড কস্ট যদি 5% ইনক্রিজ হয় বা মেটেরিয়ালের কস্ট যদি 10% ইনক্রিজ হয় তখন আমরা রিভাইজ এস্টিমেট করবো। কিন্তু এখানে কি ড্রয়িং এর কোনো নেসেসারি লাগছে? ড্রয়িং লাগছে না, কিন্তু সাপ্লিমেন্টারি এস্টিমেট ইজ রিকোয়ার্ড ডিউ টু সাম নিউ ওয়ার্কস or due to change of design. So additions or revisions of drawing may be necessary. ঠিক আছে, সাপ্লিমেন্টারি এস্টিমেটে রিভাইজ করে মানে নতুন ড্রয়িং কিন্তু রিভিশন করতে হবে। ঠিক আছে, তো নেক্সট কি আছে দেখি। 8 types revised estimate and supplementary estimate. In case where a substantial sanction of a project costing not less than 5% of the total sanction cost of the project is abandoned, or where material deviations from the original proposal are expected to result in substantial savings, the estimate is revised by the department and intimated to the engineer in charge for execution of the work. মানে কি, যখন ওই যে তিনটে কেস তোমাদের বললাম, 5% ইনক্রিজ হবে, 10% মেটেরিয়াল ডেভিয়েশন হবে, ঠিক আছে, যদি কোনো ওয়ার্ক যদি চেঞ্জ হয়, ঠিক আছে, মেটেরিয়াল ডেভিয়েশন ব্যাপার থাকে, সেগুলো হচ্ছে রিভাইজ এস্টিমেট। আর সাপ্লিমেন্টারি এস্টিমেট যদি কোনো ডিজাইন চেঞ্জ হয়, মানে নতুন কোনো যদি রুম অ্যাড করতে চাও বা কোনো কিছু নতুন কাজ অ্যাড করতে চাও ওয়ার্ক, ঠিক আছে, তাহলে সাপ্লিমেন্টারি এস্টিমেট হবে। মানে এই দুটো কন্ডিশন যখন একসাথে অকার হবে তখন সেটাকে বলবো আমরা রিভাইজ এস্টিমেট অ্যান্ড সাপ্লিমেন্টারি এস্টিমেট। ক্লিয়ার? নেক্সট কি আছে দেখি, আ কমপ্লিট এস্টিমেট। This is an estimated cost of all items which are related to the work in addition to the main contract or to the detail estimate. One may think that an estimate of a structure include only the cost of land and the cost of main contractors and labor, materials and supervision. In addition, there are many other cost items to be included. ঠিক আছে, তো নেক্সট, আ পিকচার অফ কমপ্লিট এস্টিমেট ইজ ডায়াগ্রামেটিক্যালি শোন ইন মাই নেক্সট স্লাইড। তো কমপ্লিট এস্টিমেটের ব্যাপারটা আমরা দেখব। তো দেখো এখানে আমি এটা জুম করে একটু তোমাদের বোঝাচ্ছি। তো কমপ্লিট এস্টিমেট কি বলছে দেখো, কস্ট অফ ল্যান্ড, প্রথমে আমরা জমি কিনলাম, কিন্তু জমি কেনার পরেই কি আমাদের কাজ শেষ হয়ে গেল? না, দেখো আমাদের জমি কেনার পরেও কী কী কাজ থাকে। ফার্স্ট, কস্ট অর অ্যাকচুয়াল কস্ট অফ ল্যান্ড, ঠিক আছে। তো কি হচ্ছে, কস্ট অফ ল্যান্ডের আন্ডারে পড়ছে আমরা যে অ্যামাউন্টটা দিয়ে আমাদের ল্যান্ডটা কিনলাম, ঠিক আছে, তো সেটা দিলাম। নেক্সট হচ্ছে কস্ট অফ সার্ভিং, সার্ভের জন্য একটা এক্সট্রা খরচা লাগবে, ঠিক আছে, জমিটা যে কিনলাম তাকে সার্ভে করতে হবে, তার জন্য একটা খরচা। নেক্সট হচ্ছে কস্ট অফ এক্সামিনেশন অফ ডিডস, টাইটেল অফ ল্যান্ড অ্যান্ড এক্সিকিউশন অফ ডিডস। মানে কি, জমিটা যে আমি কিনলাম আমার নামে করতে হবে, মানে দলিল করতে হবে, পর্চা বের করতে হবে, ঠিক আছে, এই যে ব্যাপারগুলো এর জন্য এক্সট্রা খরচা আছে, মিউটেশন করতে হবে, তার জন্য সেটা হচ্ছে ল্যান্ডের কস্টের মধ্যেই আসবে। নেক্সট হচ্ছে ডিফল্টিং ট্যাক্সেস অফ ল্যান্ড, স্ট্রিট ইমপ্রুভমেন্ট ইফ এনি। এবার আমরা যে জমিটা কিনলাম বা ল্যান্ডটা কিনলাম তার জন্য আমাদের ট্যাক্স দিতে হবে সরকারকে, ঠিক আছে। তোমরা যদি পঞ্চায়েত এলাকায় থাকো পঞ্চায়েতকে দিতে হবে, মিউনিসিপ্যাল এলাকায় থাকলে মিউনিসিপ্যালিটিকে দিতে হবে, সেটা জানো তোমরা, ঠিক আছে। তার মানে এই যে চারটে ব্যাপার আসছে কি কস্ট অফ ল্যান্ডের মধ্যে, ঠিক আছে। নেক্সট কি বলছে, কস্ট অফ লিগাল এক্সপেন্সেস রিকোয়ার্ড বিটুইন দ্য ওনার অ্যান্ড দ্য কন্ট্রাক্টর। এবার তুমি ওনার, তুমি তো নিজে কাজটা করবে না, তুমি একটা কন্ট্রাক্টরকে দেবে, তো ওনার আর কন্ট্রাক্টরের মধ্যে একটা চুক্তি হবে, তার জন্য কিছু কস্ট লাগবে, ঠিক আছে, খরচা হবে। নেক্সট হচ্ছে কস্ট অফ মেন কন্ট্রাক্ট অর মেটেরিয়াল, লেবার অ্যান্ড সুপারভিশন, ঠিক আছে, মেটেরিয়াল যে কিনবে, লেবার খরচা আছে, সুপারভিশন সেটাকে দেখাশোনার জন্য খরচা আছে, ঠিক আছে। নেক্সট কি বলছে, কন্টিনজেন্সি 5% অফ দ্য ওয়ার্ক ফর এক্সট্রা ওয়ার্ক। তো যখন যে কাজটা তোমরা এস্টিমেট করবে তখন সবসময় কিন্তু সেই কাজটা হয় কি এর বাইরেও কিছু কিছু অ্যাড হয়ে যায়, তো এর জন্য কন্টিনজেন্সি আমাদের ধরতে হয় কত, 5%, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফিজ। ইঞ্জিনিয়ারিং ফিজ এর মধ্যে কি আসছে দেখো, কস্ট ফর প্রিপারেশন অফ প্ল্যান, ডিজাইন, এস্টিমেট অ্যান্ড স্যাংশন ফি, ঠিক আছে।
তো এটা তো একটা ইঞ্জিনিয়ারকে দিতে হবে, কেননা প্রথমে তাকে প্ল্যান করতে হবে, প্ল্যান করে সে ডিজাইন করবে, তারপর এস্টিমেট করবে, তার জন্য একটা খরচা আছে। তো মানে বেসিক্যালি আমরা এটা নেবো ইঞ্জিনিয়াররা, তো ইঞ্জিনিয়ার এটা নেবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কস্ট ফর সুপারভিশন অফ ওয়ার্কস। এবার যে কাজ করবে মানে কন্ট্রাক্টর তো নিজে করবে, কন্ট্রাক্টর আবার লোক থাকবে, সেখানে কোনো ইঞ্জিনিয়ার থাকবে, তাকে সে যে কাজটা সুপারভিশন করবে তার জন্য এক্সট্রা কস্ট লাগবে, সেটাও অ্যাড হবে, ঠিক আছে। তো ইঞ্জিনিয়ারিং ফিস তাহলে বোঝা গেল। নেক্সট হচ্ছে পারমিট ফি ফর ওয়াটার অ্যান্ড ইলেকট্রিসিটি ডিউরিং কনস্ট্রাকশন। তো যখন একটা কনস্ট্রাকশন হবে, সেটা ছোটো হোক আর বড়োই হোক, সেখানে যে লেবাররা কাজ করবে তাদের জন্য ড্রিঙ্কিং ওয়াটার পানীয় জল লাগবে। এবার যে কনস্ট্রাকশন যে করবে তার জন্য এক্সট্রা ওয়াটার লাগবে, জল লাগবে, ঠিক আছে। সে দু রকমের জল, তার মানে একটা ড্রিঙ্কিং খাওয়ার জলের ব্যবস্থা রাখতে হবে, প্লাস কনস্ট্রাকশনের জন্য জলের ব্যবস্থা। এবার ইলেকট্রিসিটি একটা ব্যাপার থাকে, তো তার জন্য এক্সট্রা খরচা লাগবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে মিসলেনিয়াস, দ্যাট ইজ ট্রান্সপোর্টেশন কস্ট অফ ওনার উইথ দিস পার্টি। এবার যদি কোনো বড় প্রজেক্ট তোমাদের করো বা তুমি ওনার, ঠিক আছে, তুমি একটা বড় প্রজেক্ট করছো, মাঝে মাঝে তুমি দেখতে যাবে, ভিজিটিংয়ে যাবে, তো তার জন্য তোমাদের ট্রান্সপোর্টেশন একটা খরচা, সেটাও কিন্তু এই প্রজেক্টের মধ্যে অ্যাড হবে, বোঝা যাচ্ছে। তো এটা হচ্ছে টোটাল কমপ্লিট এস্টিমেট, ক্লিয়ার। সো এবার আমরা লাস্ট কী আছে দেখি, অ্যানুয়াল মেনটেনেন্স অর রিপেয়ার এস্টিমেট। After completion of a work, it is necessary to maintain the same for its proper function, and for the same, an estimate is prepared for the items which require renewal, replacement, repairs, etc. in the form of a detailed estimate. এখানে ব্যাপারটা কি বলছে, আমি এখানে বিল্ডিং দিয়ে বোঝাচ্ছি, আমরা যে বিল্ডিং কনস্ট্রাক্ট করলাম তার জন্য একটা রিপেয়ার আছে, রিপ্লেসমেন্টের ব্যাপার থাকে, তার জন্য একটা এস্টিমেট প্রোভাইড করতে হয়, সেটা বছরে ইয়ারলি থাকে, ঠিক আছে। তার জন্য একটা এস্টিমেট করবো, সেটা আসছে আমাদের অ্যানুয়াল মেনটেন্যান্স আর রিপেয়ার এস্টিমেটের মধ্যে, ঠিক আছে, এক্সট্রা যে কস্টগুলো আছে। তো আজকের এই যে 10টা আমাদের যে টাইপস অফ এস্টিমেট, আশা করি বোঝা গেল। সো দ্যাটস অল ফর টুডেজ লেকচার। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।